আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সেই সাথে সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন কার্যক্রমের সাথে সংযুক্ত রয়েছে। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই করোনা পরিস্থিতির কারণে যেহেতু আমরা বিদ্যালয়ে নিয়মিত পাঠে অর্থাৎ শ্রেণীকক্ষে অংশগ্রহণ করতে পারছি না, তো সেজন্য সৃষ্টি একাডেমিক স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তফা কামাল, সহকারী শিক্ষক, নবম দশম শ্রেণী। আজকের এই ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়টি নিয়ে। এই পঞ্চম অধ্যায়ে আজকে আমি আলোচনা করব প্রাণীর খাদ্য এবং পুষ্টি নিয়ে। খাদ্য কি এবং পুষ্টি কি এই বিষয়ে আমরা বিগত এরকমভাবে দুটি ক্লাসে জেনেছিলাম। তো আজকে আমরা সেই খাদ্যের উপাদান এবং এর পুষ্টি অংশগুলো নিয়ে আলোচনা করব। তো খাদ্য অর্থাৎ আমরা যদি বলি জীবন ধারণের জন্য খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, আর সুস্বাস্থ্যের জন্য দরকার হচ্ছে সুষম এবং পুষ্টি সমৃদ্ধ উপাদান সমৃদ্ধ খাদ্য। তো এই যে আমরা খাদ্যগুলো বলতেছি, এই খাদ্যই কিন্তু আমাদের জীবকোষে জারিত হয়ে শক্তি উৎপাদন করে। খাদ্য জীবকোষে জারিত হয়ে শক্তি উৎপাদন করে। আমরা প্রতিনিয়ত এরকমভাবে যে কাজকর্মগুলো করে থাকি, হাঁটাচলা করা, খেলাধুলা, বিভিন্ন শারীরভিত্তিক কাজগুলো করি, এই কাজগুলো করার জন্য যে শক্তি দরকার, সেই শক্তিগুলো কিন্তু আমরা এই খাদ্য থেকে পেয়ে থাকি। আর এই খাদ্য থেকে শক্তিগুলো আমাদের দেহে শোষিত হয় এবং আমাদের বিভিন্ন কার্যক্রম সম্পাদন করে। তো এই জন্য আমরা খাদ্য কি সেই সংজ্ঞাটি যদি বলি, খাদ্য হচ্ছে যে সকল বস্তু খাওয়ার পর শোষিত হয়ে আমাদের দেহের বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে, তাদেরকে আমরা বলবো খাদ্য। তো খাদ্য বিভিন্ন রাসায়নিক বস্তু বা রাসায়নিক উপাদানের সমন্বয়ে গঠিত। তো এই যে রাসায়নিক বস্তুগুলো, এদেরকে বলা হয় খাদ্যের উপাদান। তার মানে খাদ্য যে সমস্ত রাসায়নিক বস্তুর সমন্বয়ে গঠিত, তাদেরকে বলা হয় খাদ্যের এরকমভাবে উপাদান। এই রাসায়নিক বস্তুগুলোকে খাদ্যের উপাদান বলা হয়। তাহলে খাদ্যের উপাদান হিসেবে আমরা যদি খাদ্যকে ভাগ করি, প্রধানত তিনটি ভাগে এরকমভাবে ভাগ করা হয়। এই তিনটি ভাগের মধ্যে একটি হচ্ছে ফ্যাট বা চর্বি, একটি হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা, এবং আরেকটি হচ্ছে প্রোটিন বা আমিষ। তো আমরা এই তিনটি হলো প্রধান ভাগ। এছাড়াও আরও এরকমভাবে কি তিনটি উপাদান রয়েছে, যেগুলো এরকমভাবে কি আমাদের খাদ্যের উপাদান হিসাবে বিবেচিত হয়। তো সেই তিনটি উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন, খনিজ লবণ এবং পানি। তো আমরা এই যে খাদ্যগুলো বললাম যে গঠন অনুযায়ী তিনটি ভাগ, সেই তিনটি ভাগের মধ্যে প্রথম যে অংশটি আমরা বললাম, যার নাম এরকমভাবে আমরা যদি বলি প্রোটিন বা আমিষ। তাহলে প্রোটিন বা আমিষ কি সেই বিষয়টি আমরা একটু জেনে নিই। তো প্রোটিন বা আমিষ হচ্ছে আমাদের দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণের ক্ষেত্রে যে পুষ্টি উপাদানটি ভূমিকা রাখে, তাদেরকে আমরা বলবো প্রোটিন, যা আমাদের দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণ করে থাকবে। এরপরে আমরা যদি বলি আমাদের শর্করা বা কার্বোহাইড্রেট, এই শর্করা বা কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের দেহের শক্তি উৎপাদন করবে, অর্থাৎ এর মধ্যে শক্তি উৎপাদন করার ক্ষমতা রয়েছে। এরপরে আমরা স্নেহ যদি বলি বা ফ্যাট, এই স্নেহ বা ফ্যাট বা চর্বি জাতীয় পদার্থ, এটি আমাদের শরীরে এরকমভাবে তাপ এবং শক্তি উভয়টি এরকমভাবে উৎপাদন করে। আর আমরা যে উপাদানটি বলেছিলাম ভিটামিন, এই ভিটামিন হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অর্থাৎ রোগ প্রতিরোধকে এরকমভাবে কি ক্ষমতাকে বা শক্তি বৃদ্ধি করে। এরপরে এরকমভাবে আমরা খনিজ লবণের কথা বললাম। এই খনিজ লবণ আমাদের বিভিন্ন শরীরে জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়, এই রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার জন্য এই খনিজ লবণ আমাদের গুরুত্বপূর্ণ একটি অংশ। এরপরে আমরা যদি বলি পানি, তো এই পানি হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয়, সেই তাপের সাথে এই পানিটা কী করে ভারসাম্য রক্ষা করে, অর্থাৎ তাপ এবং পানির মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই হচ্ছে পানির প্রধান কাজ। তো আমরা এই যে খাদ্যের উপাদানগুলো বললাম, এই 6টি উপাদানের মধ্যে আরও একটি উপাদান রয়েছে, যেটি এরকমভাবে সরাসরি পুষ্টি উপাদানের সাথে অন্তর্ভুক্ত নয়, কিন্তু পরোক্ষভাবে পুষ্টি উপাদানের মতো এটি কাজ করে, যার নাম হচ্ছে রাফেজ বা ফাইবার আমরা বলি, খাদ্যের আঁশ। এই রাফেজ হচ্ছে যে খাদ্যের অপাচ্য অংশ, যা এরকমভাবে কি আমাদের
পানি শোষণ করতে সহায়তা করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে বৃহদান্ত্র থেকে মল এরকমভাবে কি নিষ্কাশনে সহায়তা করে। এই রাফেজটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। তো এই রাফেজ জাতীয় খাবার যত বেশি খাওয়া হবে তত বেশি আমাদের শরীরে এরকমভাবে কি সুস্থ থাকবে, অর্থাৎ আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তো এর পরবর্তীতে আমরা এখন এই খাদ্যের উপাদানগুলো, প্রধান যে তিনটি উপাদান ফ্যাট, কার্বোহাইড্রেট এবং প্রোটিন, এই তিনটি নিয়ে এখন আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা প্রোটিন বা আমিষ নিয়ে একটু আলোচনা করি। তো প্রোটিন বা আমিষ হচ্ছে আমাদের দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয় পূরণের ক্ষেত্রে এরকমভাবে কি দায়ী, অর্থাৎ আমাদের বৃদ্ধি সাধন এবং ক্ষয় পূরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্রোটিন বা আমিষ। এই প্রোটিন বা আমিষ যে সমস্ত উপাদান নিয়ে গঠিত তার মধ্যে রয়েছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। তো এর মধ্যে নাইট্রোজেনের পরিমাণ শতকরা 16 অর্থাৎ অন্যান্য প্রোটিন, অন্যান্য যে খাদ্যের উৎসগুলো রয়েছে, আমরা যদি বলি ফ্যাট এবং কার্বোহাইড্রেট, এই জাতীয় খাদ্যের মধ্যে কিন্তু কোনো নাইট্রোজেন নেই। শুধু একমাত্র আমিষ জাতীয় খাদ্যের মধ্যে নাইট্রোজেন রয়েছে, যার পরিমাণটা হচ্ছে শতকরা 16। এরপরে আমরা এই উৎস অনুযায়ী প্রোটিন বা আমিষকে দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রাণিজ আমিষ আর একটি হচ্ছে উদ্ভিদ আমিষ। তাহলে প্রাণিজ আমিষ এবং উদ্ভিদ আমিষ এগুলো কি? তো আমরা প্রাণিজ আমিষ বলতে সাধারণত প্রোটিনের যে উৎসগুলো বা উপাদানগুলো আমরা প্রাণীদেহ থেকে পেয়ে থাকি তাদেরকে আমরা প্রাণিজ আমিষ বলে থাকি। তো এর মধ্যে প্রাণিজ আমিষের মধ্যে রয়েছে মাছ, মাংস, ডিম, এগুলো হচ্ছে প্রাণিজ আমিষ। আর উদ্ভিদ আমিষ আমরা যদি বলি তাহলে উদ্ভিদ আমিষের মধ্যে রয়েছে ডাল, বাদাম, এগুলো হচ্ছে উদ্ভিদ আমিষ। তো এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা উপাদানই দেহ গঠনের জন্য যে প্রয়োজনীয় যে অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডগুলো এগুলোর মধ্যে থাকে। তো আমরা এই জন্য আমাদের পুষ্টি উপাদানের মধ্যে আমিষের গুরুত্বটা অপরিসীম। এরপরে আমরা শর্করা বা কার্বোহাইড্রেট নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের দেহের শক্তি উৎপাদনকারী একটি খাদ্য উপাদান, যা আমরা সাধারণত এরকমভাবে কি বেশি পরিমাণে খেয়ে থাকি। তো এই কার্বোহাইড্রেটকে আমরা উৎস অনুযায়ী তিনটি ভাগে ভাগ করতে পারি। আর এই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের মধ্যে যদি উপাদান বলা হয়, এক্ষেত্রে থাকবে হলো কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এখানে কিন্তু নাইট্রোজেন থাকবে না। যা আমিষ জাতীয় খাদ্যে শুধু নাইট্রোজেনকে আমরা পেয়েছি। এই শর্করার মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং কি থাকবে? অক্সিজেন থাকবে, এখানে কোনো নাইট্রোজেন থাকবে না। তো এই কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই তিনটি উপাদান যেহেতু আমাদের শর্করার মধ্যে রয়েছে, এইগুলো আমাদের শরীরে শক্তি উৎপাদন হওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই শর্করা জাতীয় খাদ্যকে আমরা তার গঠন পদ্ধতি অনুসারে তিনটা ভাগে এরকমভাবে ভাগ করেছি। তো সেই তিনটি ভাগের মধ্যে একটি হচ্ছে আমরা যদি বলি যে মনোস্যাকারাইড অর্থাৎ এক শর্করা, ডাইস্যাকারাইড বা দ্বিশর্করা এবং পলিস্যাকারাইড বা বহু শর্করা। তাহলে মনোস্যাকারাইড এর উৎসগুলো কি এবং উদাহরণ হিসাবে আমরা যদি বলি, অর্থাৎ এই মনোস্যাকারাইডের আমরা উৎস হিসাবে যদি বলি তাহলে আমরা পাবো এরকমভাবে কি গ্লুকোজ, অর্থাৎ বিভিন্ন প্রকার ফলের রস, মধু, এগুলোর মধ্যে রয়েছে এরকমভাবে কি মনোস্যাকারাইড অর্থাৎ গ্লুকোজ, যা কোষ সরাসরি এরকমভাবে কি শোষণ করে নিতে পারে। এরপরে আমরা দ্বিশর্করা বা ডাইস্যাকারাইড যদি বলা হয়, এক্ষেত্রে আমরা পাবো যে ডাইস্যাকারাইড এর মধ্যে রয়েছে এরকমভাবে কি আমরা ল্যাকটিক অ্যাসিড, অর্থাৎ দুধের মধ্যে যে আমরা ল্যাকটিক অ্যাসিড পাই, সেই ল্যাকটিক অ্যাসিডের মধ্যে আমরা যদি বলি এখান থেকে উপাদান হিসাবে পাবো ল্যাকটোজ। এই ল্যাকটোজও কিন্তু আমাদের দ্বিশর্করার একটি উদাহরণ। এই ল্যাকটোজ আমরা পাবো কোথায়? তাহলে দুধের মধ্যে। এরপরে আমরা বহু শর্করা, যেটা আমাদের সবচেয়ে বেশি পরিচিত বহু শর্করা, আমরা যে চাল, গম, এরকম আলু, এগুলো আমরা খেয়ে থাকি। এই চাল, গম, আলু বা আটা যাই বলি না কেন, এগুলো হচ্ছে আমাদের বহু শর্করার উদাহরণ। এগুলোর মধ্যে এরকমভাবে কি শর্করাটা কি হিসাবে থাকে? শ্বেত সার হিসাবে থাকে। তো আমরা এই উৎসগুলো জানলাম। তো আমরা যারা এরকমভাবে কি প্রাণী আছি অর্থাৎ মানুষ আছি, আমরা এই মানুষ কিন্তু আমরা সরাসরি এরকমভাবে কি এই শর্করাগুলোকে কাঁচা অবস্থায় হজম করতে পারি না, কিন্তু অন্যান্য যারা গবাদি পশু আছে তারাও এরকমভাবে কি এদেরকে সরাসরি এরকমভাবে হজম করতে পারে। এই জন্য কিন্তু আমরা এই শর্করা জাতীয় খাবারগুলো, যেমন বহু শর্করা আমরা বললাম,
চাল, গম এবং এরকমভাবে কি আমরা এগুলোকে সরাসরি আমরা কি রান্না করে খাই। তো এরপরে আসো আমরা স্নেহ জাতীয় পদার্থ নিয়ে যদি আলোচনা করি, স্নেহ বা ফ্যাট। তো এই স্নেহ বা ফ্যাট আমাদের শরীরের এরকমভাবে কি তাপ শক্তি যোগায়। এই স্নেহ বা ফ্যাট জাতীয় শক্তির মধ্যেও যে খাদ্যের উপাদানগুলো রয়েছে তার মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং রয়েছে অক্সিজেন। এখানেও কিন্তু আমরা নাইট্রোজেন পাবো না, অর্থাৎ এ জাতীয় খাদ্যের মধ্যেও কি নেই, কোনো নাইট্রোজেন নেই। তো এই স্নেহ বা ফ্যাট জাতীয় খাদ্যকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি উদ্ভিদ এবং একটি প্রাণীজ। তাহলে উদ্ভিদ এবং প্রাণীজের মধ্যে আমরা যদি বলি উদ্ভিদ চর্বি বা উদ্ভিদ ফ্যাটগুলো বা স্নেহ পদার্থ কোনগুলো, যেমন উদ্ভিদীয় থেকে যে আমরা স্নেহ পদার্থগুলো পেয়ে থাকি, যেমন সরিষা, এরকমভাবে সয়াবিন, তিল, এই জাতীয় উদ্ভিদীয় থেকে যে আমরা পুষ্টি উপাদানগুলো পেয়ে থাকি স্নেহ পদার্থ, তাদেরকে আমরা বলবো হলো উদ্ভিদ এরকমভাবে স্নেহ বা উদ্ভিদ ফ্যাট। আর প্রাণীদের থেকে আমরা যেগুলো পেয়ে থাকি যেমন চর্বি, ঘি, ডালডা, এগুলো হচ্ছে আমরা প্রাণীদের থেকে পেয়ে থাকি, অর্থাৎ স্নেহ পদার্থগুলো যেগুলো আমরা প্রাণীদের থেকে পেয়ে থাকি তাদেরকে আমরা বলবো প্রাণীজ স্নেহ। তো এই স্নেহ পদার্থগুলো কিন্তু আমাদের শরীরে এরকমভাবে কি বেশি সময় থাকে, অর্থাৎ পাকস্থলীতে এদের অবস্থানটা বেশি সময় থাকার কারণেই আমরা স্নেহ জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবার বেশি খাওয়ার কারণে কিন্তু আমাদের ক্ষুধা কম লাগে। কারণ হচ্ছে কি এগুলো আমাদের পরিপাক হতে সময় লাগে, অর্থাৎ আমিষ এবং শর্করা এই জাতীয় খাদ্য পরিপাক হতে সময় কম লাগে। অনুরূপভাবে স্নেহ জাতীয় খাদ্যের পরিপাকটি সবার শেষে হয়, এই জন্য কিন্তু এগুলো আমাদের পরিপাক হতে অনেকটা সময় লাগে। অর্থাৎ এই জন্য স্নেহ জাতীয় খাবার যদি আমরা বেশি খাই তাহলে আমাদের ক্ষুধা কি কম লাগে। তো এই যে আমরা আমিষ, শর্করা এবং স্নেহ তিনটি খাদ্যের উপাদান বললাম, এই তিনটি কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ উপাদান, যেগুলো এরকমভাবে কি আমাদের কোষ শোষণ করতে পারে না। এই কোষ এগুলোকে শোষণ করার জন্য পরিপাক করতে হয়, অর্থাৎ সরল অবস্থায় আসতে হয়। এই জন্য কোষ সরল অবস্থায় যখন এদেরকে পাবে তখন এরকমভাবে কি শোষিত করে এবং আমাদের দৈহিক বৃদ্ধি করাবে। তো এর কারণে কিন্তু আমাদের দৈহিক বৃদ্ধি এবং পুষ্টি বিভিন্ন শারীরবৃত্তিক কাজগুলো সম্পন্ন হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের এই ক্লাসটি এরকমভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি খাদ্যের যেরকমভাবে কি অন্যান্য পুষ্টি উপাদানগুলো রয়েছে সেই বাকি পুষ্টি উপাদান সম্পর্কে আলোচনা করব। তো তোমরা পরবর্তী ক্লাস দেখবে সেই প্রত্যাশা নিয়ে, এবং তোমাদের সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সেই সাথে তোমরা যেহেতু বাড়িতে রয়েছো, বাবা মার কথাগুলো এবং আমরা যে নির্দেশনাগুলো দিচ্ছি সেগুলো মনোযোগ সহকারে এরকমভাবে কি পালন করবে, তাহলেই তোমরা জীবনে এরকমভাবে কি সফলকাম হতে পারবে এবং সফলতা আসবে। কারণ দেখো, বাবা মা তোমাদের জন্য যে কথাগুলো বলে সেই কথাগুলোর মধ্যেই কল্যাণ নিহিত। হ্যাঁ, কারণ বাবা মা হলো সন্তানের জন্য সবচেয়ে এরকমভাবে কি কাছের মানুষ, তারা কখনো এরকমভাবে কি তোমাদের কোনো ক্ষতি করবে না। হ্যাঁ, এই জন্য বাবা মার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে তাদের মধ্যে বাবা এবং মা অন্তর্ভুক্ত, এই জন্য তারা কোনো বিনিময় ছাড়াই এরকমভাবে ভালোবাসে। এই জন্য বাবা মার কথাগুলো তোমরা অক্ষরে অক্ষরে পালন করবে এবং আমাদের যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো মনোযোগ সহকারে শুনবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।